অ্যানাটমিতে যেটা চিকিৎসাবিদ্যা, সেখানে দেহ ব্যবচ্ছেদ করার একটা আলাদা নিয়ম আছে, কিন্তু আমাদের এখানে যে আমরা দেহকে বিভাগ করব, প্রথম হলো এই পৃথিবীর মধ্যস্থল। দেহ হলো একটা পৃথিবী। এখন এই পৃথিবীর মধ্যস্থলটা আমাকে নির্ণয় করতে হবে। হ্যাঁ, পৃথিবীর মধ্যস্থলটা ধরবো আমরা নাভি। নাভিটা হলো মধ্যস্থল। এখন এখান থেকে পরিমাপ কোন দিকে কতটুকু, আমরা এই দেহের লালন সাহেবের একটা বাণীতে আছে, দেহের খবর কিছু বলি শুনবে বল, দেহের উত্তরেতে আছে বেশি, দক্ষিণেতে কম। এই যে আমার দেহের পরিমাপে চলে আসছে। আসলে দেহের উত্তর দক্ষিণ কোন দিকে বলছে? আমরা কপাল থেকে একেবারে এই মধ্যস্থল দিয়ে, হৃৎপিণ্ড হলো আমাদের মূল। আমাদের যেটা মানে মানে কোন জায়গা থেকে মাপ শুরু হয় সেই জায়গাটাকে কি বলা হয় তোমাদের ভাষায়? যেটা থেকে মাপ আরম্ভ হয় ওই জায়গাটাকে কি বলা হয়? কেন্দ্রবিন্দু। তাহলে সাধারণ দিক নির্ণয়ের কেন্দ্রবিন্দু হলো সূর্য। আমাদের এই যে ভূগোলে বলা আছে যে সকালে ঘুম থেকে উঠে যখন সূর্য দৃশ্যমান হয়, সূর্যের দিকে মুখ করে বাম দিকে হলো উত্তর, ডান দিকে হলো দক্ষিণ, পূর্ব দিকে সামনের দিকে পূর্ব, পিছন দিকে পশ্চিম। এটা হলো দিক নির্ণয়ের এই মানে সনাতনী পদ্ধতি। কম্পাস না, সনাতনী। সনাতনী সনাতন মানে হলো আদিম আদিম পদ্ধতি। এটা দিক নির্ণয় সূর্যের দিকে মুখ করে। আর আমাদের এইটা হইল আগে দেহের কেন্দ্র বার করতে হবে। কেন্দ্র হলো নাভি। এরপরে হৃৎপিণ্ড দেখতে হবে কোন পারে আছে। এক এক প্রাণীর এক এক দিকে থাকতে পারে। তা মানুষের হৃৎপিণ্ডটা কোন পারে? তো মানুষের হৃৎপিণ্ডটা সাধারণত বাম পারে। বাম পারে হৃৎপিণ্ড হওয়ার কারণে দেহের লালন সাহেবের বাণী, দেহের খবর কিছু বলি শুনবে মন, দেহের উত্তরেতে আছে বেশি, দক্ষিণেতে কম। তাহলে উত্তর কোন দিকে নির্ণয় করব? হৃৎপিণ্ডের দিকে হলো উত্তর, হৃৎপিণ্ডের বিপরীত দিকে হলো দক্ষিণ। আর সনাতনী পদ্ধতি থেকে সূর্যের দিকে মুখ করে দাঁড়ালে বাম দিকে উত্তর আর ডান দিকে দক্ষিণ। তাহলে কিন্তু এই পদ্ধতিগুলো ভিন্ন হয়ে যাচ্ছে। একটা সনাতনী পদ্ধতি, একটা কম্পাস দ্বারা, আর একটা হলো আমাদের এই আধ্যাত্মিক পদ্ধতি, দেহতত্ত্ব পদ্ধতি। দেহতত্ত্ব পদ্ধতিতে হৃৎপিণ্ডটা হলো আমাদের কেন্দ্রবিন্দু, মানে হৃৎপিণ্ডকে আগে ফাইন্ড আউট করতে হবে। হৃৎপিণ্ডের দিকে হলো উত্তর, হৃৎপিণ্ডের বিপরীত দিকে হলো দক্ষিণ। আর নাভির উপরে হলো পশ্চিম, নাভির নিচে হলো পূর্ব। কথা ক্লিয়ার? এখন পশ্চিম দিকে মুখ করে হজ করতে হবে, এই নামাজ পড়তে হবে কেন? পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হবে নাভির উপরের দিকে। অর্থাৎ আমরা যদি নামাজকে পরিষ্কারভাবে বুঝতে পারি যে এটা আসলে নারী পুরুষের যোগ বা নারী পুরুষের মিলন। নারী পুরুষের মিলন যদি হয়, দুইজনের মুখ যদি একদিকে থাকে, তাহলে এই যোগটা কেমন? আর দুইজনের মুখ যদি দুই দিকে থাকে, এই যোগটা কেমন? ওই যোগের কোনো নিয়ম নাই, যার কারণে সবাই পশ্চিম দিকে কেবলা নেওয়া হয়েছে। আমরা যারা মানে প্রতীকী কেবলা, যেটা আমাদের এই ইসলাম ধর্মের প্রতীকী কেবলা, পূর্ব দিকে যারা পশ্চিম দিকে, উত্তর দিকে যারা দক্ষিণ দিকে, পশ্চিমে যারা পূর্ব দিকে, দক্ষিণে যারা উত্তর দিকে মুখ করে কেবলা নির্ধারণ করে, তাই না? এখন নাভির উপরে হলো পশ্চিম, নাভির নিচে হলো পূর্ব। পূর্ব দিকের কোনো সাধন নাই। এদের ফকিরি তত্ত্বে অনেকে বলে নাভির নিচে যে সাধুরা, তাদের সাথে আমাদের কোনো সঙ্গ নেই। আমাদের সঙ্গ হলো নাভির উপরের বিষয়ে আশায় নিয়ে। আর ওরা কিন্তু কোন সেন্সে বলে? ওরা ওই সেন্সে বলে যে নাভির নিচে তো এই যার যার ঠিকানা, নাভির নিচের ঠিকানার কথা বলে। আসলে ওরাও কিন্তু বুঝে না নাভির নিচে যে ঠিকানাটা আছে ওইটা ঢাকায় ঢোকার একটা মুখ, প্রবেশ পথ। আমি যদি পাঁচের মোকামে আসতে চাই, তাহলে অন্তত ঢাকার 4-5-7টা প্রবেশ পথ আছে। 7টা প্রবেশ পথ দিয়ে ঢুকতে হবে না? এখন আমি তো মূল বাইতুল মোকাররমে যাবো, প্রবেশ পথ ছাড়া তো যেতে পারবো না। ওরা কিন্তু প্রবেশ পথকেই মূল মনে করছে। মূল মনে করে বলছেন নাভির নিচের কারবার আমাদের কাছে নাই। হ্যাঁ,
তার মানে ওরাই কিন্তু বুঝবো না। আর নাভির নিচের যে কারবার আমরা করি সেইটা একটা প্রবেশ পথে আমরা ঢুকি। আচ্ছা, এখন আমাদের একটা মানুষের যে 4টা বিভাগ, এটা আমরা ক্লিয়ার বুঝতে পারছি কি? হ্যাঁ? এখন নাভির নিচে কিন্তু পূর্ব, নাভির নিচে পূর্ব হইলে যে পূর্ব ঘাট, সেই পূর্ব ঘাটে স্নান তো সবাই করতেছে, তো সেখানে তো আমাদের কিছু নেই। ভালো করে বুঝো এই জায়গাটা, নাভির নিচে কিন্তু পূর্ব ঘাটটা, তো পূর্ব ঘাটে তো আমাদের স্নান করার কিছুই নেই। আমরা পূর্ব ঘাটে স্নান করি কেন? আমরা ঠিকই সেই বৈকুণ্ঠে যাওয়ার জন্য, ঠিকই স্বর্গধামে যাওয়ার জন্য, ঠিকই মালখানার সন্ধানের জন্য। কারণ পূর্ব ঘাট দিয়ে যদি আমরা না নামি, আমরা সেই মথুরায় যেতে পারবো না, মালখানায় যেতে পারবো না, বৈকুণ্ঠে যেতে পারবো না, বৈতরণী অতিক্রম করতে পারবো না। বুঝেছি? এইটা হলো মানুষের 4টি দিকের প্রাথমিক প্র্যাকটিক্যাল ব্যাখ্যা। নিচে হলো, নিচে তো হলো পূর্ব দিক, হ্যাঁ, আর উপরে হলো পশ্চিম দিক। পশ্চিম দিক, হ্যাঁ, আর পশ্চিম দিক হৃৎপিণ্ডের দিকে উত্তর, হৃৎপিণ্ডের বিপরীত দিকে দক্ষিণ। আগধর পাঁচধর বলে। আচ্ছা, আবার নাভির উপরে হলো আগধর, নাভির নিচে হলো 5 ধর। এটা আমাদের যে মূলক আছে সেই মূলক অনুযায়ী। এখন এই জায়গা থেকে কোন দিকে ভালো আর কোন দিকে মন্দ, পূর্ব পশ্চিম নিয়ে অনেক কথা আছে। দেখো রবি, কোরআন শরীফ এলাকায় আমরা এখানে কয়টা পূর্ব পেয়েছি? একটা পূর্ব একটা পশ্চিম। এখানে পূর্ব কয়টা পেলাম? একটা। কিন্তু কোরআন শরীফে কি লেখা আছে? রাব্বুল মাশরিকাইনি ওয়া রাব্বুল মাগরিবাইন। উনি 2 পূর্বের এবং 2 পশ্চিমের অধিপতি। তো তার পশ্চিম বললাম তো একটাই জায়গায়, পূর্ব বললাম তো একটা। কথা বোঝার চেষ্টা করুন। কিন্তু কোরআন কি বলছে? 2 পূর্ব এবং 2 পশ্চিমের অধিপতি। তখন 2 পূর্ব 2 পশ্চিম বাইর করো দেখি। হ্যাঁ, এবার আসতে হবে সেই সঙ্গিনীর, ওর কাছে একটা পূর্ব আছে আর আমার কাছে একটা পূর্ব। তাহলে 2 পূর্ব, ওর কাছে একটা পশ্চিম, আমার কাছে একটা পশ্চিম, 2 পশ্চিমের অধিপতি এই গেল। এবার আরেকটা আয়াতে আছে, উনি অসংখ্য পশ্চিম এবং অসংখ্য পূর্বের অধিপতি। এবার কি করবে? এই যে সমষ্টি, না না, এটা তো একটা কুল। না না, গরু অসংখ্য। তখন কুলে নিতে হবে, গরু কুল, ছাগল কুল, বানর কুল, মানুষ কুল, প্রত্যেকটা কুলেই 2টা পশ্চিম 2টা পূর্ব আছে। মানে অসংখ্য পূর্ব অসংখ্য পশ্চিমের অধিপতি। তখন দেখা গেল যে তখন সব কুলের সকল পশুকুলের কথা বলছে। উনি কাকে বলছিলেন? হ্যাঁ, উনি উনি বলতে গেলে রব 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 হলো পালনকর্তা, পালনকর্তা হলো রাম। রাম বলতে গেলে আমরা বুঝি মাত্র জঠরের সাদা রব। উনি সকল কুলের পালনকর্তা। মানে 2 পূর্ব 2 পশ্চিমের পালনকর্তা, অনেক পূর্ব অনেক পশ্চিমের পালনকর্তা। ক্লিয়ার? এইবার পূর্ব পশ্চিমের একটাও পাইলাম, 2টাও পাইলাম, একাধিকও পাইলাম। এবার আমরা যে জায়গায় আসবো, এই জায়গাটা বেদনা বিধুর, মারাত্মক জায়গা। আমি যেভাবে বলছি এভাবেই এই প্রতি পয়েন্টে মনে রাখতে হবে, প্রতি পয়েন্টে কথা বলতে হবে। আমাদের ভারতবর্ষটা হলো বামবাদী, রাস্তার বাম, গাড়ির বাম, যার যার বাম। কিন্তু এই যেটা অ্যারাবিয়ান পেনিনসুলা, আরবি উপদ্বীপ, অনেকগুলো উপদ্বীপ নিয়ে অ্যারাবিয়ান অঞ্চলটা গঠিত। এই জন্য এটা বলে অ্যারাবিয়ান পেনিনসুলা, আরবিতে বলে জাজিরাতুল আরব। অ্যারাবিয়ান পেনিনসুলাটা আবার ডানবাদী, অর্থাৎ লেখাও ডানে, চলাও ডানে, গাড়িও ডানে, রাস্তাও ডানে। এখন ভালো করে বুঝুন, এটা সংস্কৃতির একটা কন্ট্রাডিকশন আজকে 300 বছর ধরে আমাদের এই অঞ্চলে চলছে। 2টা সংস্কৃতির কন্ট্রাডিকশন বিগত 300 বছর ধরে আমাদের অঞ্চলে প্রকট। আমরা বলি রাস্তার ডান দিয়ে চলি ভাই, আরেক দল রাস্তার বাম দিয়ে চলি, আরেক দল বলছে যে রাস্তার ডান দিয়ে চলি। এটা তাবলিগ গোষ্ঠী বা এই মুসলমান সম্প্রদায়। এখন এই ডান সংস্কৃতির ভিতরে, বাম সংস্কৃতির ভিতরে যদি ডান সংস্কৃতিটা চালু হয়, রাস্তায় দুর্ঘটনা বাড়বে না? গাড়ি
পথ স্টিয়ারিং এগুলো যদি আমরা দান করি রাস্তায় মুখোমুখি সংঘর্ষ হবে না? জি। তো একটা সংস্কৃতির ভিতরে আরেকটা সংস্কৃতি চালু করা এইটার বেসটা কতটুকু শক্ত? হৃৎপিণ্ড এপারে হওয়ার কারণে ফুসফুসটা পুরোপুরি ডাইনে না, ফুসফুসটা মাঝখানের একটু ডাইনে, বিজ্ঞানীরা বলছে সামান্য ডাইনে, এবং হৃৎপিণ্ডটাও পুরো বামে না। মানুষের হৃৎপিণ্ডটা বিজ্ঞানীরা বলছে যে মাঝখানের একটু বামে। এখন হৃৎপিণ্ডটা বাম পাশে এবং ফুসফুসটা ডান পাশে হওয়ার কারণে ফুসফুসকে কন্ট্রোল করে হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড এখান থেকে ডান পাশের একটা যন্ত্রকে কন্ট্রোল করতে গিয়ে ডাইনে শ্বাস পাঠাতে তার অতিরিক্ত শক্তি ব্যয় হয়। এইবারে এই মেশিনটা বাম পাশ দিয়ে শ্বাস পাঠাতে অতিরিক্ত শক্তি ব্যয় হয় না, অল্প শক্তি ব্যয় হয় বাম দিয়ে পাঠাতে। বাম পাশে অবস্থিত, বাম পাশ থেকে নিয়ন্ত্রণ করে বাম দিয়ে শ্বাস প্রেরণ করতে শক্তি কম ব্যয় হয়। বাম পাশে অবস্থিত ডান পাশের মেশিনটাকে চালিয়ে ডান পাশে শ্বাস প্রশ্বাস প্রেরণ করতে শক্তি বেশি ব্যয় হয়। শক্তি বেশি ব্যয় হওয়ার কারণে ডান পাশের শ্বাসটাকে বলা হয় উত্তপ্ত শ্বাস, উষ্ণ শ্বাস। বাম পাশের শ্বাসকে বলা হয় শীতল শ্বাস, ঠান্ডা শ্বাস। আর রমণ বা গমনে সবসময় বাম পাশের শ্বাসটা হলো প্রযোজ্য। বাম পাশের শ্বাস নিয়ে গেলে সবসময় সেক্সুয়াল লংজিভিটিটা বাড়ে, বৃদ্ধি পায়। তো এই কারণে শুধু স্ত্রীর সাথে এই মেলামেশার জন্য বাম শ্বাসটা সবসময় প্রযোজ্য, ডান শ্বাসটা সবসময় প্রযোজ্য না। ডান শ্বাসে অন্তত মেলামেশার প্রযোজ্য না, তবে কায় সাধনের জন্য আবার ডান শ্বাস। আর সবসময় কন্যা সন্তান উৎপাদনের জন্য বাম শ্বাস, আর পুত্র সন্তান উৎপাদনের জন্য ডান শ্বাস। যোগের জন্য সবসময় বাম শ্বাস, মস্তিষ্ক শীতল করার জন্য বাম শ্বাস। এখন আমরা দেখি যে বামের ওপরেই প্রাধান্য বেশি, যেটা লালন সাহেব বলছেন যে দেহের খবর কিছু বলি শুনবে মন, দেহের উত্তরেতে আছে বেশি, দক্ষিণেতে কম। দেহের উত্তর হলো বামে, বাম শ্বাস শীতল, ডান শ্বাস উষ্ণ। বাম শ্বাসে লংজিভিটি বাড়ে, ডান শ্বাসে লংজিভিটি কমে। তাহলে দেহের উত্তরেতে আছে বেশি, দক্ষিণেতে কম। আমরা ক্লিয়ার পেলাম। এখন যদি আমরা মস্তিষ্ককে শীতল রাখার বেশ কন্যা সন্তান উৎপাদনের জন্য বাম, তারপরে সাধারণভাবে চলাফেরার জন্য বাম, অনেকগুলোই বাম পেলাম। এই বাম থেকে রাস্তার বাম দিয়ে চলার, গাড়ি বাম দিক দিয়ে চালানোর সংস্কৃতি আমাদের ভারতবর্ষে উদ্ভব হয়েছে আজ থেকে ৬,০০০ বছর আগে। এখান থেকে আছে বাম ব্যবহার করা। রাস্তার বামে তো আর লাভ লস কিছু নেই। দেড় থেকে বাম ওইখানে প্রতীকী আকারে নিয়ে বাম পছন্দ করা হয়েছে। আমরা হলাম বামবাদী, বাম প্রধান অঞ্চলের বাসিন্দা, আর ওরা হলো ডানবাদী। ডান তো আমরা দেখলাম উত্তপ্ত শ্বাস। এখন আমাদের পূর্বপুরুষ ভারতের যোগী ঋষিরা যে সিদ্ধান্তটা দিয়েছে সেইটা কতটুক যুক্ত উপকারী, আর আরবীয় উপদ্বীপের যোগী ঋষিরা যেই সিদ্ধান্তটা নিয়েছে ডান, এইটা কতটুক উপকারী ক্ষতিকর, কোনটা ভালো হচ্ছে, কোনটা ভালো হচ্ছে? হ্যাঁ, ভারতেরটা ভালো না? এখন আমাদের ভারতীয় যে সংস্কৃতি, এর ভিতরে যারা এই আরবীয় সংস্কৃতি প্রবেশ করাতে চাচ্ছে তারা নিশ্চিত ভুলের ভিতরে, কারণ এটা দেহতত্ত্ব মেলে না, বেজেও মেলে না। ওরা ডাইনের উদ্ভব কোথায় থেকে দিবি? যে আমরা যে ডান দিয়ে চলবো, ডান দিয়ে চলি ভাই, ডাইনে উপকার ভাই, ডাইনে লাভ ভাই, ডান পা আগে দিই ভাই, এই যে সংস্কৃতিটা, আর আমাদের এখানে বাম। ডানে চললে বেহেশতে পাবে, ডানে চলে তো তুমি তোদেরকে যাচ্ছই, আবার বেহেশতের কথা তুমি বললে লাভটা কি? তাহলে আমরা লজিক্যালি, থিওলজিক্যালি বাম প্রধান অঞ্চলের বাসিন্দা, এবং বামটাই হলো প্রধান, যার কারণে সবসময় আমরা বামের পক্ষে থাকবো, বাম নিয়ে কথা বলবো। তবে কথা বলার সময় দুইটাকে আগে কম্পেয়ার করে দেখাইতে হবে, যৌক্তিক একটা জায়গায় উপনীত হইতে হবে, এরপরে তার মাথায় এই বিষয়টা দিতে হবে। নাহলে হুট করে শুধু মুখ দিয়ে বললেই হবে না। এখন দেখো আমরা বডিকে এই ডিভাইডেশন করতে পারছি কিনা, থিওলজিক্যাল ডিভাইডেশন, তারপরে
বডির মোটামুটি স্ট্রাকচারগুলো তুলে ধরতে পারছি কিনা। হ্যাঁ, তাহলে এটা শেষ করি। আচ্ছা, এটা শেষ, বসো এখন।